মার্ক বলল ওকে। টাইগারের কথা মতো সবাই খুশি মনে সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে গেল। এইদিকে টাইগার নিজাম চৌধুরীকে কল দিয়ে বলল, কিরে তোর কাজ কত দূর হলো? নিজাম চৌধুরী বলল, বস আপনার আদেশ পেলে সব কাজ শুরু করে দিব। টাইগার বলল, ওকে গুড। আমার অস্ত্রগুলো সবাইকে দিয়েছিস তো? নিজাম চৌধুরী বলল, জি বস। টাইগার বলল, গুড, এখন কাজ করতে বল। এটা বলে কেটে দিতে নিজাম চৌধুরী তার লোকজনকে বলে, এই সবাই ছদ্মবেশ ধরে সবখানে ছড়িয়ে পড়, আর আমার আদেশ পাওয়া মাত্রই কাজ শুরু করে দিবি। এইদিকে টাইগার হাসতে লাগলো, ছাপও মরবে লাঠিও ভাঙবে না। এইদিকে মার্কের লোকজন পুরো এরিয়া এখন নিজের দখলে অতি সহজে নিয়ে নিল। একটা চামচাও সেখানে ছিল না, কোথায় গিয়েছে তারা কেউ জানে না। মার্ক বলল, আচ্ছা টাইগার কি আমাদের বোকা বানালো নাকি? ওখানে থাকা একজন বলে উঠলো, কেন এমন মনে হলো তোর? মার্ক বলল, আরে দেখছিস না এখানে অনেক প্রাকৃতিক সম্পদ থাকার পরেও এখানে কোনো গার্ড নেই, কোনো নিরাপত্তা নেই, ব্যাপারটা কেমন জানি লাগছে না? লোকটি বলল, তুমি ঠিক বলছো, এত বড় একটা জায়গায় গার্ড তো থাকা দরকার। এই কথা শুনে আরেকজন বলে উঠলো, হতেও পারে ওরা প্ল্যান করে গার্ড ছড়িয়ে নিয়েছে, তাই বলছি আমাদের গার্ডদের লোকটা আর কথা বলতে পারলো না, তার আগেই লোকটার মৃতদেহ মাটিতে লুটিয়ে পড়লো, তার সাথে সাথে রক্তে পুরো ফ্লোর লাল হয়ে গেল। এটা দেখে মার্ক বলে উঠলো, এটা ওদের ফাঁদ ছিল, তাড়াতাড়ি সবাই যে যার পজিশন নিয়ে নাও। এটা বলতেই সবাই সবার পজিশন নিতে লাগলো, কিন্তু কোনো কিছুতে তারা যেন বাঁচতে পারছে না। মার্কের লোক একটা একটা করে মাটিতে লুটিয়ে পড়ছে, সবাই চারপাশে হকচকিয়ে তাকিয়ে কাউকেই দেখছে না, এবং কি গুলি কোথা থেকে করছে এটাও কেউ বুঝতে পারছে না। এমনভাবে কয়েক মিনিটের মধ্যে মার্কের সব লোক শেষ হয়ে গেল, মাটিতে শুধু পড়ে আছে লাশ আর রক্ত। মনে হয় এখানে রক্তের বৃষ্টি নামছে এই জায়গায়। এখন শুধু 3জন বেঁচে আছে, মার্ক সহ আরো 2জন। তারা বুঝতে পেরে গিয়েছে এখানে তাদের মৃত্যু নিশ্চিত, তারপরও তারা বাঁচার চেষ্টা করছে। তারা নিরুপায় হয়ে হাত উপরে তুলে আস্তে আস্তে বের হচ্ছে আর বলছে, আমরা আত্মসমর্পণ করলাম, প্লিজ আমাদের মেরো না, এইসব বলছে আর চারপাশে তাকাচ্ছে। এইদিকে আমরা সবাই সবার পজিশন থেকে দেখতে পাচ্ছি। তখন আমাকে একজন বলল, স্যার আমরা কি এখন সামনে যাব? আমি বললাম, ওয়েট, এটা ওদের প্ল্যান হতে পারে। এটা বলে আমি স্নাইপার স্পেশালি 3জনকে বললাম, তোমরা 3জন ওদের আশেপাশে মার্ক করে রাখবা, আর সবাই চারপাশে তাকিয়ে দেখবা কেউ লুকিয়ে আক্রমণ করছে কিনা, আর আমরা 5জন তাদের সামনে যাচ্ছি। এই কথা বলে শেষ করতেই সবাই বলে উঠলো, ওকে স্যার। তারপর আমরা 5জন বন্দুক তাক করে তাদের সামনে আস্তে আস্তে যেতে লাগলাম। তারপর আমরা তাদের সামনে চলে গেলাম। আমরা তাদের সামনে যেতেই হঠাৎ করে একজন পিছন থেকে আমাদেরকে আক্রমণ করে বসে, কিন্তু আমাদের পিছনে থাকা ফোর্স তাকে গুলি করে মাটিতে লুটিয়ে দিল। আমি যেমনটা ভেবেছিলাম তাই তাদের উদ্দেশ্য করে বললাম, তোরা যদি ভাবিস আমরা শুধু 5জন তাহলে ভুল, আমরা এখানে কে কোথায় আছি সেটা তোরা নিজেরাও ভাবতে পারবি না, তাই নিজেদের ভালো চাস তো বেরিয়ে আয়। কিন্তু আমার কথা কারো কানে যাচ্ছে না। তখন আবার বলে উঠলাম, আমাদের একজনের কিছু হলে তোরা জীবিত ফিরতে পারবি না, আর এটার প্রমাণ ইতিমধ্যে পেয়ে গিয়েছিস। এই কথা বলতে একে একে 5জন ছেলে বেরিয়ে আসলো হাত উপর করে। তারপর আমরা 5জন তাদের চারপাশে গিয়ে বলতে লাগলাম, তোদের বসকে? তখন মার্ক বলে উঠলো, টাইগার। আমি বললাম, এই জায়গায় দখল করার উদ্দেশ্য কি তোদের? মার্ক বলল, এখানে অনেক অমূল্য সম্পদ আছে, আর এই জায়গায় দখল করে মাইনিং করলে আমরা সারা জীবন বসে বসে খেতে পারবো। আমি বললাম, তোরা ওর হয়ে কত বছর কাজ করিস? মার্ক বলল, না ওর হয়ে আমরা কাজ করি না, কিন্তু এই জায়গায় দখল করার জন্য আমরা তার সাথে হাত মিলিয়েছি। এদের কথা শুনে বুঝতে পারছি এরা টাইগারের ব্যাপারে কিছুই জানে না, তাই এরা আমার কোনো কাজে লাগবে না। এটা বলে আমার এক ইশারা দিতে সবাইকে গুলি করে মেরে ফেললো। তারপর সবাইকে বললাম, যাদের এখানে ডিউটি আছে তারা সবাই এই লাশগুলো একসাথে করে আবার ডিউটিতে লেগে পড়ো, আর যাদের ডিউটি নেই তারা ক্যান্টনমেন্টে ফিরে যেতে পারো। ওকে স্যার। এটা বলে আমি আমার মতো করে চলে আসলাম। এটা ছিল আমার প্ল্যান, আগে তাদের ভিতরে ঢুকতে দিব, তারপর বাইরে থেকে আমরা হাইড হয়ে আক্রমণ করব, যাতে তারা বুঝতে না পারে। আর এই প্ল্যান আমাদের জন্য আরো সহজ হওয়ার কারণ হলো এরিয়াটা আমাদের ফোর্সদের মাথায় সেট আছে। যদি আমরা এরিয়াতে কারো সিকিউরিটি দিতাম তাহলে ওরা নিজেদের পজিশন নিয়ে সেম আমাদের উপর আক্রমণ চালাতো। এর ফলে এই জায়গায় তাদের দখল চলে আসতো, তাও কিছুক্ষণের জন্য। তাই একটু তাদের মতো করে প্ল্যান করলাম আর কি। এইসব বলতে বলতে আমি বাসায় চলে আসলাম। বাসায় আসতে স্যারকে কল দিয়ে বললাম, স্যার মিশন সাকসেসফুল। স্যার বলল, গুড আবির, আমি তোমার উপর বিশ্বাস রেখে ভুল করিনি, আর আমারও বিশ্বাস ছিল তুমি পারবে, তুমি আমাদের গর্ব। আমি বললাম, আরে স্যার এটা আমার কর্তব্য। স্যার অনেক ঘুম পাচ্ছে, সকাল হয়ে এলো, একটু ঘুমাই কেমন? স্যার বলল, ওকে ঘুমাও। এটা বলে স্যার কল কেটে দিল, আর আমি চোখ বন্ধ করলাম, কিন্তু আমার ঘুম আসতেছে না। তার কারণ একটাই, আমার মনে হয় টাইগারের এই জায়গা দখল করার মূল উদ্দেশ্য
না, তার উদ্দেশ্য আরেকটা, যেটা আমরা বুঝতে পারছি না। আমার মনে হয় আমাদের বিভ্রান্ত করছে টাইগার, কি তার প্ল্যান। এইসব ভাবতে ভাবতে আমার ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি অচেনা নাম্বার। অবাক হলাম, এত রাতে আবার কে কল দিবে। আমি ফোন রিসিভ করে কানে নিতে ওপাশ থেকে বলে উঠলো, কিরে ওই জায়গাটা আমার হাত থেকে বের করে আমার লোকদের মেরে তুই কি মনে করছিস তুই জিতে গিয়েছিস? হাহা, তাহলে তুই ভুল ভাবলি, ওটা তো আমার রাজত্ব হাসিলের একটা প্ল্যান ছিল। আমি বললাম মানে? লোকটি হেসে বলল, মানেটা খুব সোজা, তুই যে লোকগুলোকে মারছিস হয়তো জেনে গিয়েছিস ওরা আমার লোক না, ওরা ওই জায়গায় আক্রমণ করছে আমার সাহায্যে, যেটা তোরা আগে জানতি না। এইটা আমার একটা প্ল্যান, তোদের বোকা বানানো এবং ওদেরকে মেরে আমার রাস্তা ক্লিয়ার করা। আরে বুঝলি না তো বোকা, তোরা তো কিছু বুঝিস না। ওরা হচ্ছে এই দেশ বিদেশ বিভিন্ন জায়গার মাফিয়া, যাদের কারণে আমার ব্যবসায় লস যাচ্ছে। তাই তোদের দ্বারা আমি আমার কাজটা অতি সহজে করিয়ে নিলাম, কারণ আমি জানি ওই জায়গার সিকিউরিটি কেমন, আর আমি জানি ওইটাকে সিকিউরিটি দেয় ভাই মিস্টার আবির, না মিস্টার সিক্রেট আবির। তাকে আজ পর্যন্ত কেউ দেখতে পায়নি। কাল সকালের জন্য শুভকামনা, অনেক ভালো সংবাদ পাবা ভাই আমার। এই কথা বলে ফোন কেটে দিল। কিন্তু লোকটার কথা শুনে অনেক কিছু বুঝলাম এবং ক্লিয়ার হলাম। হালা আমাদের দিয়ে তার রাস্তা ক্লিয়ার করলো, আর এতটুকু বুঝতে পারছি মালটা আমারই চিনে মনে হয়। কিন্তু শেষের কথার আগামাথা কিছুই বুঝতে পারিনি। এইসব কথা মাথায় ঘুরপাক খেতে খেতে কখন যে চোখ লেগে আসলো নিজেও বুঝতে পারিনি। এইদিকে সকাল হতে দেশের মিডিয়া উত্তাল, মানুষজন আতঙ্কে আছে। তার কারণ দেশের নামকরা হাসপাতাল সন্ত্রাসী দখল করে নিয়েছে, যেখানে অনেক অবলাশ নিষ্পাপ শিশু, সাধারণ মানুষ এবং অসংখ্য রোগী তাদের কাছে বন্দী আছে। এইদিকে দেশের পুলিশ আর্মি সকল প্রকার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু হাসপাতালে ঢোকার সাহস পাচ্ছে না। তার কারণ সন্ত্রাসীরা বলছে কেউ যদি এক পা বাড়ায় তাহলে একজন করে মানুষ মারা যাবে। মেজর নাসির এমন অবস্থায় সেনাপ্রধানকে কল দিয়ে বলল, স্যার কি করব বুঝতে পারছি না, ভিতরে অনেক সাধারণ মানুষ এবং অনেক ডাক্তার আছে যাদের জীবন আমরা বিপদে ফেলতে পারি না। সেনাপ্রধান বলল, নাসির তাদের কাছে জানার চেষ্টা করো তারা এইসব কেন করছে আর তারা চাইটা কি। নাসির বলল, ওকে স্যার আমি চেষ্টা করছি। এইদিকে সকালে এইসব খবর শুনে আম্মু, বাবা, ভাইয়া, তানিয়া চিন্তায় পড়ে গেল, সেখানে আমি আছি কিনা, আমার কিছু হয়েছে কিনা ইত্যাদি। তখনই চিন্তা কাটানোর জন্য তানিয়া আমাকে কল দিতেই ওপাশ থেকে বলে আমার ফোন নাকি বন্ধ। এই কথা শুনে তানিয়ার আম্মু কান্নায় ভেঙে পড়ল। তানিয়া বলল, আম্মু, আব্বু, আমার আবিরের কিছু হবে না তো? আবিরের কিছু হলে আমি বাঁচবো না। এইদিকে আম্মু বলল, হয় আবিরের বাবা, তুমি আবিরকে চলে আসতে বলো না, আমার ছেলের ওইসব কাজ করা লাগবে না, আমি আমার ছেলেকে হারাতে চাই না। আব্বু বলল, তোমরা কি শুরু করে দিলাম? আবিরের কিছু হবে না এটা আমার বিশ্বাস, কান্নাকাটি না করে আল্লাহর কাছে দোয়া করো, এটা ভালো হবে। ভাইয়া বলল, আম্মু, তানিয়া তোমরা বেশি চিন্তা করছো, এইসব না করে আল্লাহর কাছে দোয়া করো যাতে আমার ভাইকে হেফাজতে রাখে। এইদিকে আমি মনের সুখে ঘুমাচ্ছিলাম, তখনই ফোনের আওয়াজের কারণে শান্তিমতো ঘুমাতে পারলাম না। একের পর এক কল আসতে লাগলো। এক পর্যায়ে বিরক্তকর একটা ভাব নিয়ে না দেখে ফোনটা ধরে বললাম, এই কে রে, সকাল সকাল ঘুমের 12টা বাজাচ্ছে? ঘুমের না, এখন জীবনের 12টা বাজবে, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। আমি তো স্যারের গলা শুনে এক লাফে বিছানায় উঠে বললাম, আসসালামু আলাইকুম, সরি আসলে কাল রাতের মিশনের জন্য ঘুমটা একটু বেশি হয়ে আসলো। স্যার বলল, ওয়ালাইকুম আসসালাম, আমি সময় নেই, টাইগার এই হাসপাতাল দখল করে নিয়েছে। আমি স্যারের কথা শুনে চমকে উঠলাম। আমি বললাম, কি বলেন স্যার? স্যার বলল, আমি সত্যি বলছি, তাড়াতাড়ি তোমার টিমের সবাইকে একসাথে করে কি করবা করো, আমি ওইখানে যাচ্ছি। আমি বললাম, না স্যার এটা করবেন না, আপনি এখন আমার নিরাপত্তায় আছেন, আপনি বাসায় থাকেন। আর ওখানে কি আছে? স্যার বলল, ওখানে নাসির আছে, আর আমার মনে হয় আমাকে যেতে হবে, আমি এখানে বসে থাকলে হবে না। আমি বললাম, স্যার বুঝতে পারছেন না, এইসব আপনাকে মারার প্ল্যান করছে। স্যার বলল, আবির আমি বেশি কথা পছন্দ করি না, যেটা বললাম সেটা করো, আর যদি আমার জন্য অনেক মানুষের প্রাণ যায় তাহলে নিজেকে ক্ষমা করতে পারবো না। এটা বলে স্যার আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল। এইদিকে আমার টিমের সবাইকে ফোন করে তাড়াতাড়ি আসতে বললেই নাসির স্যারকে কল দিলাম। স্যার আসসালামু আলাইকুম। মেজর নাসির বলল, ওয়ালাইকুম আসসালাম, কে তুমি? আমি বললাম, স্যার আমি সিক্রেট কমান্ড আবির রহমান বলছি। মেজর নাসির বলল, ও আবির, বলো কি বলবা? আমি বললাম, স্যার ওখানের অবস্থা কেমন আর ওদের সাথে কি কোনো যোগাযোগ হয়েছে? মেজর নাসির বলল, আবির এখানে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না,
আমাদের কোনো ফোর্স সামনে আগাতে পারছে না। ওরা বলছে সামনে এক পা দিলে একজন মানুষের লাশ পড়বে। আর একটু আগে তাদের সাথে কথা হয়েছে। আমি বললাম কি তাদের দাবি কি? মেজর নাসির বলল ওরা বলছে 50 কোটি টাকা তাদের দিতে হবে, সাথে নিজাম চৌধুরীর ভাই রকি, এবং নিরাপদে তাদের এখান থেকে যেতে দিতে হবে। আচ্ছা তুমি কি এখানে আসবে নাকি? আমি বললাম না স্যার, উপর থেকে আদেশ আসেনি, আর এটা মনে হয় আপনারা সামাল দিতে পারবেন। তাছাড়া বড় স্যারকে বলছেন এই কথা? মেজর নাসির বলল বলেছি। আমি বললাম ওকে স্যার, সাবধানে থাকবেন। এটা বলে ফোন কেটে দিলাম। স্যারের সাথে কথা বলা শেষ করতেই দেখি আমার টিমের সকল সদস্য হাজির। আমি বললাম রাফি, সবাইকে নিয়ে সিক্রেট রুমে নিয়ে বস, আমি আসতেছি। রাফি বলল স্যার। ও আপনাদের তো বলা হয়নি, রাফিও আমার সাথে সেম ডিপার্টমেন্টে কাজ করে। তারপর আমি ফ্রেশ হয়ে সিক্রেট রুমে যেতেই সবাই দাঁড়াতেই বললাম বসেন সবাই। তো এভরিওয়ান, সবাই নেক্সট পার্টের জন্য একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।